এটা হওয়ারই ছিল। এই এইজটা খুবই ভয়ঙ্কর। এই সময়ে এসে ছেলেমেয়েরা বুঝে না তাদের কি করা উচিত। মনে রং বেরঙের প্রজাপতি উড়ে তখন। চাইলেই যে কোনো ছেলে অল্প একটু এফোর্ট দিয়ে মন জয় করে নিতে পারে। কারণ সেই সময়ে তাদের ঠিক ভুল বা ভবিষ্যতের কথা মাথায় থাকে না। সেই বুদ্ধিও কাজ করে না। এখন প্রিয়তা তার ভুলটা বুঝতে পারছে কিনা সেটা আসল বিষয়। বাট তার আগে বল, তুই কি করতে চাইছিস? গালিব শান্ত দৃষ্টিতে তাকালো বন্ধুর দিকে। ছেলেটা ভেতর থেকে ভেঙে গেছে তার চোখ দেখেই বোঝা যায়। এমন নির্লিপ্ততা গালিবের সাথে যায় না। কি করব, শুরু থেকে সম্পূর্ণটাই রবের উপর ছেড়ে দিয়েছি। সে যদি আমার দিকে থাকে তাহলে 7 সমুদ্র পার হয়ে আমার কাছে আসবে, আর না থাকলে তো নাই। তুই কি ভুলে যাওয়ার ট্রাই করবি ওকে? এই পর্যায়ে গালিব তাচ্ছিল্য হাসল, কেমন ভরাট গলায় বলল, আমার থেকে তুই ভালো জানিস। গালিবের এমন কথার পিঠে সাগর আর প্রত্যুত্তর করতে পারল না। চুপ করে গেল সে। নেহাল আর রাফিদ উষাদের ফ্ল্যাটে এসে পৌঁছেছে কিছুক্ষণ হলো। রাফিদ বেশ লক্ষ্য করছে তার ভাই আশেপাশে কিছু একটা খুঁজছে যেন। সে ভনিতা ছাড়াই খানিকটা গলা ছেড়ে বলল, কাউকে খুঁজছো ভাইয়া? নেহাল চমকে ওঠে। এই রে, তার ছোট ভাইটা আবার কিছু বুঝে ফেলল কিনা। তবে ভেতরে ভেতরে সে অপ্রস্তুত হলেও প্রকাশ করল না। নির্লিপ্ত ভঙ্গিতে লিফটের দিকে এগিয়ে যেতে যেতেই বলল, কাকে খুঁজবো আবার, তাড়াতাড়ি পা চালা। দুই ভাই মিলে লিফটের কাছে এসে দাঁড়ালো কিছুক্ষণ। পরপর শব্দ করেই খুলে গেল তা। রাফিদ আগে আগেই ঢুকে যাচ্ছিল ভেতরে, কিন্তু একটা মেয়েকে বের হতে দেখে সে আবার নিজের জায়গায় এসে দাঁড়ায়। নিহাল ফোন ঘাটছিল। রাফিদকে ফিরে আসতে দেখে ভ্রু কুচকে ভাইয়ের দিকে তাকালো। ফিরে আসার কারণ বুঝতে না পেরে সামনে তাকালো সে। মুহূর্তের সামনে উপস্থিত থাকা মেয়েটার সাথে দৃষ্টি মিলে গেল। রাফিদ স্পষ্ট লক্ষ্য করেছে মেয়েটাকে দেখার পরে ভাইয়ের মুখে স্পষ্ট ও ফুটে ওঠা দ্রুতি। সে ঠোঁট কামড়ে হাসে খানিকটা। তার ভাই কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। লিফটটা খুলে গিয়ে আবারও বন্ধ হয়ে গেল। যারা নিহালের সামনে এসে স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আপনি সেই ছেলেটা না যার সাথে আমার যতবার দেখা হয় ততবারই ঝগড়া হয়? নেহাল স্মিত হাসে। চোখ মুখ চকচক করছে তার। গালিবকে ভুজুং ভাজুং বুঝিয়ে এখানে আসা সার্থক হয়েছে তার। সে আস্তে করে নিজের মাথা নাড়ায়। জি, মিস চারচোকওয়ালা, আমি সে যে বলেছিলাম কানেও চশমা লাগাতে। যারা বিড়বিড় করে বলে, অসভ্য একটা। আপনার আবার কেমন মুখে ফুটে বলছে দেখো। রাফিদ সরু দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। দুজনের হাবভাব দেখে বোঝাই যাচ্ছে না এখানে তারা দুজন ব্যতীত তৃতীয় ব্যক্তি উপস্থিত আছে। যারা আবারও বলল, আন্টির কথা মতোই তো ওনার মাদাদির সাথে পরিচিত হতে গিয়েছিলাম আপনাদের ফ্ল্যাটে, কিন্তু কদিন যাবৎ ধরে দেখছি দরজার তালা ঝুলছে। এতদিন তো বিল্ডিংটা বেশ রমরমায় ছিল, একজনের পর একজন বাসায় আসতোই, সবাই এটা নিয়ে কৌতূহল পোষণ করছে। এখন কেন খালি হয়ে গেল সব? মানে? নেহাল চট করে ধীমি স্বরে বলে ফেলে, আপনার কৌতূহল জাগেনি মিস চারচোকওয়ালা? নেহালের কথায় কেমন অপ্রস্তুত হয়ে যায় মেয়েটা। সে আমতা আমতা করে বলে। নেহাল সে কথার উত্তর করল না। সে নিজের মতো করে বলল, এই যে আমার মামাতো ভাই রাফিদ, ওর বড় ভাই সাগর, আর আমার মায়ের ভাতিজির হাজব্যান্ড হলো সাগর। হাজব্যান্ডের সাথে নাম অভিযান চলছিল, তাই এখানে এসে থেকেছে কিছুদিন। এখন সব ঠিক। আর আমার ভাইটাও হাসপাতালে। সেই দিন রাতে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই। জারার মনটা হঠাৎ করেই কেমন খারাপ হয়ে গেল। সে ভাবুক হয়ে বলল, ও তাই বলে, তাহলে কি আর আপনারা বাসায় আসবেন না এখানে? আপনারা আসবেন না এখানে? পাশ থেকে রাফিদ খুব খুব করে কেসে ওঠে মেয়েটার এহেন কথায়। এবার বুঝি যারা আরও একটু গুটিয়ে যায়, লজ্জায় পড়ে যায়। মুখ ফসকে কি বলে ফেলেছে সে। নিহাল একবার তাকায় যক্ষ রোগীর ন্যায় কাশতে থাকা ভাইয়ের দিকে। তার ঠোঁটের কোণের হাসিটা একটু প্রসারিত হয়। সে ভরাট গলায় বলে, এ কি রাফি, তুই ওনায় বিব্রত করছিস কেন? রাফিদ অবাক হয়। সে আবার কি করলো? নেহাল ভাইয়ের দৃষ্টি বুঝে উত্তর দেয়, এভাবে যক্ষা রোগীদের মতো কাশছিস কেন? কয়েক সেকেন্ড নীরবতা খেলে যায়। পরিবেশটা কেমন ভারী হয়ে গেছে মুহূর্তেই। নেহাল শান্ত স্বরে বলে, তা মিস কি যেন বলছিলেন? আমরা না আসলেই বা কি, আমাদেরকে কি আর কেউ মিস করবে বলুন? কারোর সাথে তো তেমন সাক্ষাতেই হয়ে ওঠেনি। যারা চুপ হয়ে যায়।
তার লেট হচ্ছে কিন্তু সে কেন জানি যেতে পারছে না। মনে তার ঝড় বইছে কিন্তু সেটাও প্রকাশ করতে পারছে না। এর মধ্যে নেহাল আবারও বলে, আমরা আর এখানে আসবো না। আমার বোন ভাবির কয়েকটা বই রেখে গিয়েছে, সেই বইগুলো নিতে এলাম। ভাবি বলল এই কারণে, ওর হাজবেন্ড আবার আমার জানের জিগার দোস্ত, আর মেয়েটাও আবার ইন্টার পরীক্ষা দিবে। যারা চট করে বলে ফেলল, আপনার বন্ধুর বউ আছে, তাহলে তো আপনারও থাকা কথা। গালিব এবারেও ক্রূর হাসি হাসল। তার সফল হতে বেশ একটা কসরত করতে হবে না, রাস্তা আগে থেকেই ক্লিয়ার। এদিকে যারা এমন প্রশ্ন করে আরও অস্বস্তিতে পড়ে যায়। সে দ্রুত পালাতে চায় এখান থেকে, কোনো মতে তাড়া দিয়ে বলে, এই দেখুন দেরি হয়ে যাচ্ছে, আসি আমি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বলেই 2 কদম এগিয়ে যায় সে। নেহাল আবারও পিছু ডাকে, এই যে মিস চারচোকওয়ালা, শুনুন প্লিজ। কোনো এক অদৃশ্য শক্তির বলে জারার পা থেমে যায়। তবে সে পেছন ফিরে তাকায় না। নেহাল এগিয়ে যায় ওর দিকে, নিজের ওয়ালেট থেকে একটা কার্ড বের করে এগিয়ে দেয় জারার দিকে। ধানমন্ডির এই দিকে গেলে অবশ্যই যোগাযোগ করবেন, স্পেশাল ট্রিট দেব আপনাকে। কথাটা বলে একটু থামে সে, কিছু একটা ভেবে দুষ্টু হেসে বলে, আর চাইলে এমনিতেও যোগাযোগ করতেই পারেন। যারা কিছুটা দোনমনা করে কার্ডটা হাতে নেয়, আগ পিছে না ভেবে ঘুরে দাঁড়ায় আবারও, উদ্দেশ্য সামনে পা বাড়ানো। কিছুটা দূরে যেতেই নেহালের গমগমে গলার স্বর ভেসে আসে, আর হ্যাঁ মিস, আমার কোনো বউ বা গার্লফ্রেন্ড নেই। কথাটা কর্ণগোচর হতেই কেমন মুচকি হেসে ফেলে যারা। পরপর বড় বড় কদম ফেলে এগিয়ে যায় গেটের দিকে। রাফিদ সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। নেহাল লিফটে ঢুকতে ঢুকতে বলে, হোয়াট? কি? এইভাবে তাকিয়ে আছিস কেন? তো কি করব? তা কি বুঝলি তুই? তুমি যা বুঝেছো তাই তো বুঝলাম। নেহাল ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলে, বাহ, খুব পেকে গেছিস। তা আজকাল দিবাস্বপ্ন কানাডায় ঘুরে বেড়াচ্ছিস খুব, কাহিনী কি বলতো? হকচকিয়ে ওঠে রাফিদ। চোখ দুটি ইতিমধ্যেই মার্বেলের আকার ধারণ করেছে। কাশতে কাশতে ছেলেটার বেহাল দশা। এই খবর তো সাদাফ আরাফ ছাড়া কেউ জানে না, উশিকেও বলা হয়নি এখনো। তবে সাদাফ যখন জানে, শিওর উষা আর আরিশার কানেও পৌঁছে যাবে এই খবর। কিন্তু ভাইয়া জানলো কেমনে? ওদেরও তো সাহস হবে না ভাইয়াদের বলতে। তো তুমি কি করে জানলে? তুই যে কোম্পানির মাল, আমরা সব সেই কোম্পানির মালই। যা জানার বোঝার কিছু নেই। তোদের উপর নজর আছে আমাদের, প্রতিটা পদক্ষেপ আমাদের নজরে পড়ে। ভাইয়া জানে? জানে। নেহালের নির্লিপ্ত জবাব। তবে রাফিদ ভয় পাচ্ছে না, তার পরিবারকে সে চেনে, সবাই মেনে নেবে। ভাইয়া নিজে যেহেতু জানে, তাহলে নিশ্চয়ই মেয়েটার আগাগোড়া সবই জানা ওদের। খারাপ হলে নিশ্চয়ই আটকাতে থাকে। হাইপার হওয়ার কিছু নেই। নিজের মনকে সান্ত্বনা দিল সে। একবার ভেবেছিল কানাডা নুসরাতের কাছে যাবে সে, পড়াশোনা সেখানেই শেষ করবে। কিন্তু নিজের ডিসিশন চেঞ্জ করেছে। পরিবার ছাড়া থাকবে না সে, সময় হলে নুসরাতও দেশে আসবে। বিয়েটাও এখানেই সবে সেটেলও বিড়িতেই হবে তারা। আর মেয়েটা এত ভালো ভদ্র, কোনো চাপই নিতে হবে না রাফিদকে। সিজান ভুইয়া বেশ কিছুক্ষণ যাবৎ ছেলের হাত আঁকড়ে বসে আছেন, মাঝে মাঝে টুক করে আদর করে দিচ্ছেন ছেলের হাতে। এই ছেলেটা তার ভীষণ আদরের। সাগরের জন্মের সময় লিপি বেগমের অবস্থা খুবই করুণ ছিল। এক কথায় বলা চলে, সাগর গর্ভে আসার পর থেকে লিপি বেগম দুর্বল হয়ে পড়েন। অসুস্থতা দিন দিন বাড়তে থাকে। মিসক্যারেজের সম্ভাবনা বেশি ছিল, কারণ লিপি বেগমের গর্ভে একসাথে দুজন ছিল। তার উপরে শরীর দুর্বল। সিজারের পরে একজনকে বাঁচাতে পারলেও আরেকজনকে বাঁচানো সম্ভব হয়নি। জন্মের 3 থেকে 4 মিনিটের মধ্যে প্রথম বাচ্চাটা মারা যায়। সাগরের লাক ভালো ছিল বিধায় সে বেঁচে ফিরেছে। তবে দেখা যেত না মাসের অর্ধ সময়ই সে অসুস্থ থাকত। পুষ্টিহীনতায় ভুগত ভীষণ। রোগবালাই কম ছিল না ছেলের। এক ছেলে হারানোর শোকে যখন পাথর হয়ে গিয়েছিলেন তিনি, তখন এই ছেলেকে আঁকড়ে ধরেছিলেন। ছেলেটা দেখতেও হয়েছে সিজান ভুইয়ার বাবার মতো, যে কারণে তিনি সহ সব ভাইয়েরা তার প্রতি দুর্বল। এমন থম মেরে বসে আছো কেন আব্বু? আমি তো ঠিক আছি। সিজান ভুইয়ার ভাবনায় ব্যাঘাত ঘটে ছেলের কথায়। তার চোখের কোণে জল জমেছে। অতীতের কথা ভাবতে ভাবতে হাতের উল্টো পৃষ্ঠ দিয়ে নিজের চোখখানা মুছে নিলেন তিনি। ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, বাবাকে পারলে ক্ষমা করিস। না জেনে তোর ওপর অনেক রাগ দেখিয়েছি, ভুল বুঝেছি। ছি ছি বাবা, কি বলছো এসব? আমাকে অস্বস্তিতে ফেলো না।
তুমি কোনো ভুল করনি, বরং আমাকে ক্ষমা করো। পরিস্থিতি আমার সহায় ছিল না। সিজান ভুইয়া উঠে দাঁড়ালেন। এখানে থাকলে তিনি আরও ভেঙে পড়বেন। ছেলেটার এমন কথা শুনলে নিজেকে আরও অপরাধী রাখবে ওনার। তিনি এগিয়ে এসে আলতো করে আদর দিলেন সাগরের মাথায়। সাগরকে রেস্ট নেওয়ার কথা বলে বেরিয়ে গেলেন কেবিন ছেড়ে। বর্তমানে ওনার দুটো ছেলে থাকলেও মৃত ছেলের কথা ভুলতে পারেন না সিজান ভুইয়া। বড় ছেলেটার নাম ছিল সমুদ্র। গোসলের সময় তাকে সমুদ্র নামে গোসল করে দেওয়া হয়েছিল, যে কারণে ছোট ছেলের নাম সাগর রেখেছিলেন। এখনো তিনি অনুভব করেন ছেলেটা কেমন অভিমানী স্বরে বলে, তুমি আমাকে বাঁচাতে পারলে না বাবা। সিজান ভুইয়ার কলিজা কেঁপে ওঠে তখন। নিজেকে কেমন অপরাধী অপরাধী লাগে। স্বামীকে নিঃশব্দে কাঁদতে দেখে লিপি বেগম এগিয়ে যান ওনার দিকে। কাঁধে হাত রেখে আশ্বাস দেন তিনি, আমার ছেলেটার কিছু হয়ে গেলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারতাম না। সামিরের মা, সমুদ্র এখনো আমাকে অপরাধী মনে করে। এই ছেলের কাছেও তো আমি অপরাধী। এসব কথা বলবেন না দয়া করে। সাগরের মনে আমাকে নিয়ে কোনো অভিযোগ নেই, ভুলভাল ভাববেন না প্লিজ। আরিশা লিটার সাথে বসে আছে ক্যাফেটেরিয়াতে। আর একটা ক্লাস বাকি আছে, সেটা করেই সাদাফের সাথে হসপিটালের দিকে রওনা দেবে। মা ভাইয়া সেখানেই আছে, বসে বসে কথা বলছে দুজনে। হঠাৎ করেই সাদাফ কোথ থেকে দৌড়ে এসে দাঁড়ায় আরিশার সামনে। আরিশা কিছু বলতে যাবে তার আগেই তাকে এক প্রকার টেনে হিঁচড়ে দাঁড় করায় নিজের মুখোমুখি। আরিশা হঠাৎ আক্রমণে ভড়কে গেলেও সাদাফের মুখাভয়বের অবস্থা দেখে আটকে ওঠে। ছেলেটা হঠাৎ করে এত রেগে গেল কেন? রাগে কেমন হিসহিস করছে সে। চোখ দুটি লাল হয়ে যাচ্ছে, কপালের শিরাগুলো ক্রমে ক্রমে ফুলে উঠছে। ভয় পেয়ে যায় সে। তড়িঘড়ি করে নিজের হাত রাখে সাদাফের কাঁধে, কোমল স্বরে বলে, কি হয়েছে তোর? এভাবে রেগে যাচ্ছিস কেন শুনি? সাদাফ ঝট করে সরিয়ে দেয় আরিশার হাতটা। আরিশার দুই বাহু চেপে ধরে রাগে গজগজ করতে করতে বলে, তুই আবার শাওনের সাথে কথা বলছিস? তুই ওকে আবার ভার্সিটিতে ইনভাইট করছিস? আরিশা কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। কি হলো, কেন হলো, তার হাত কেন সরালো সাদাফ, কিছুই মাথায় ঢুকছে না। আর কি বলল? শাওনের সাথে কথা বলেছে মানে? সে তো শাওনের সাথে কথা বলতে ইন্টারেস্টেড না। প্রথম নর্মালি কথা বলেও পরবর্তীতে সাদাফের রাগ দেখে একটু বেশি বেশি করতো সে। তাই বলে শাওনকে পাত্তা দেওয়ার মতো মেয়ে নাকি ও? আর যে কয়দিন সাদাফ তার সাথে কথা বলেনি, সেই কয়দিন মেয়েটা কি এক অসহ্য যন্ত্রণায় ভুগেছে তা জানে এই ছেলে। নিজের অজান্তেই যে নিজের মনটাই নিজের আধিপত্য বিস্তার করেছে সে। এটা কি পাগল ছেলেটা বুঝবে? মানে আমি কেন ওকে ইনভাইট করতে যাব শুনি? তাহলে ও এলো কেন? আমি তোকে যেটা না করি তুই সেটাই করিস। দেখ এখন মেন্টালিটি ঠিক নেই। ভাইয়া অসুস্থ, চাচু অসুস্থ, সব মিলিয়ে খুব বাজে সময় পার করছি জানিস। তাও কেন এভাবে জ্বালাচ্ছিস? একটু শান্তি দিতে পারিস না? তুই কি অবুঝ? কি চাস তুই? কি চাই আমি? তুই অবুঝ না? সেদিন দুপুরের ঘটনার পর সব ক্লিয়ার, তবুও অবুঝ সাজার নাটক করিস কেন? আমি ওকে সত্যিই ডাকিনি, কথা হয় না শাওনের সাথে। তুই দেখ আমি ওকে থাক, আর বলতে হবে না। তুই যা ইচ্ছে তাই কর, নিজের মর্জি মালিক তুই। আমি তোকে জোর করব না। নিজের কথা শেষ করেই সেখান থেকে প্রস্থান করে সাদাফ। আশেপাশের কয়েকজন আরিশার দিকেই তাকিয়ে আছে। লিটা এতক্ষণ চুপ করেছিল। আরিশাকে আবার চেয়ারে বসতে দেখে বলল। আরিশা জবাব দিল না, শুধু শীতল দৃষ্টিতে তাকালো লিটার দিকে। সময় বহমান, তবুও তার বুকে জমে থাকে অসংখ্য স্মৃতি। মনে হয় যেন নদীর তলায় নুড়ি পাথর, যা স্রোত ছুঁয়ে যায় কিন্তু সরাতে পারে না। ঠিক তেমনি আমাদের কিছু স্মৃতি হয় রোদ্দুরের মতো উজ্জ্বল, যা চোখ বন্ধ করেও ভেতরটা আলোকিত করে দেয়। আবার কিছু স্মৃতি থাকে মেঘের আড়ালে ঢাকা, যা হঠাৎ বজ্রপাতের মতো ফিরে এসে মন কাঁপিয়ে দেয়। সময় এগিয়ে চলে নিজের গতিতে, তাকে থামানোর সাধ্য কারণেই। কিন্তু স্মৃতিরা, তারা সময়ের নিয়ম মানে না, মুহূর্তেই ফিরিয়ে নিতে পারে বহু বছর আগের কোনো এক বিকেলে। আমরা চাই কিছু স্মৃতি মন থেকে মুছে ফেলতে, আদতেও কি তা সম্ভব? চাইলেই কি কিছু স্মৃতি মুছে ফেলা যায়, ভুলে থাকা যায়? আবার আমরাই তো কিছু স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। স্মৃতি যেমনই হোক না কেন, আমাদেরকে সেটা সারা জীবন বয়ে বেড়াতে হয়। এই যেমন উষা গত 1 মাসের স্মৃতিটুকুই তার ছোট্ট মস্তিষ্কে থেকে মুছে ফেলতে চায়। চাইবে নাই বা কেন?
বাবার অসুস্থতা, সাগর ভাইয়ের সাথে দূরত্ব, সাগর ভাইয়ের অ্যাক্সিডেন্ট, সব মিলিয়ে জীবনের সবচেয়ে বাজে সময়টা সে পার করেছে। সেসব দিনগুলো নিয়ে সে ভাবতেও চায় না, ভাববেও না। এখন ভবিষ্যৎ নিয়ে ভাবার সময়। ভূঁইয়া পরিবারের সদস্যদের নদীর স্রোতের মতোই গত 10 দিন পার হয়ে যায়নি। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সাগরকে বাড়িতে আনা হয়েছিল 4 দিনের দিন। সে শুরু থেকেই হসপিটালে থাকতে চাচ্ছিল না, তাই পরিবারের মানুষও তাকে আর জোর করেনি। সাগর আগে থেকে অনেকটাই সুস্থ, হাত নাড়াতেও অসুবিধা হয় না, নিজের কাজ নিজেই করতে পারে। এখন নাহিদ ভূঁইয়া অনেকটাই সুস্থ হয়েছেন, কথাও স্পষ্ট বলেন, তবে ধীরে ধীরে আর সময় নিয়ে বলেন। বাড়ির পরিবেশ এখন সর্বদাই আমেজপূর্ণ থাকে। আজকে সেই আমেজটা যেন একটু বেশি। সকলের চোখে পড়েছে তা। গত 3 দিন আগে লিপি বেগমের বড় বোন রিপা বেগম দেশে ফিরেছেন। কথা ছিল 2 মেয়েকে সঙ্গে নিয়ে ফিরবেন, কিন্তু সাগরের হুমকির কাছে পরাজিত হতে হয়েছে। সাগর ওই বেয়াদব মেয়ের বেয়াদবি অনেক সহ্য করেছে। সহ্য শক্তি যখন বাঁধ ভেঙেছিল তখনই সে আলাদা বাসা নিয়েছিল। আর সে জানে এই মা মেয়ে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে দেশে আসবেন না। সে অজ্ঞান থাকা অবস্থাতেই উষার উপর অনেক হম্বি দেখিয়েছে। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে তার কপালে সংসার জুটেছে। বউ ভালোবেসেছে, কাছে টেনেছে। সেখানে এখন কোনোভাবেই ওই আপদদেরকে বাসায় জায়গা দেওয়া যাবে না। কোনো একটা ঝামেলায় রেশ ধরে আবার উষা আর তার থেকে মুখ না ফিরিয়ে নেয়। সে এত রিস্ক নিতে চায় না। সাগর বেডের হেডবোর্ডে মাথা হেলান দিয়ে শুয়ে আছে, বাম হাতটা কপালের ওপরে রাখা। একটু আগে উষা সকালের খাবার খাইয়ে নিচে গিয়েছে, এখন এসে আবার ঔষধ খাওয়াবে। বউয়ের জন্যই অপেক্ষা করছে সে। এমন না যে ও একা ঔষধ খেতে পারে না, পারে। তবে বউ যে আদর করে খাইয়ে দেয়, একটু অভিমান করে ঠিকমতো কথা না শোনায়, ঔষধ না খাওয়ায়, এসব দেখতে সাগরের বেশ লাগে। দরজা খোলার শব্দেও চোখ খুলল না সাগর। সে জানে কে এসেছে এখন। উষা বিছানার দিকে এগিয়ে এসে বসে পড়ে সাগরের পাশে, বুকে হাত রেখে ধীর আর কৌতূহলের স্বরে বলে, আজকে বাড়িতে কিসের আয়োজন হচ্ছে সাগর ভাই? সবাই কেমন মুখ টিপে টিপে হাসছে, কখনো দুষ্টু দুষ্টু ভরা হাসি দিচ্ছে আমার দিকে তাকিয়ে। কাহিনীটা কি বলেন তো? আপনি কি কিছু জানেন? সাগর এবার চোখ খুলল, গভীর দৃষ্টিতে তাকালো একবার উষার দিকে, ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে বলল, তবে শুনে রাখ, কাবার্ডে একটা ব্যাগ রাখা আছে তোর জন্য, বিকেলে সেটা পরে রেডি হয়ে থাকিস। কেন, কোথাও নিয়ে যাবেন? উষা কথাটুকু শেষ করে আবার কিছুটা উদ্বিগ্ন হয়ে বলে, দেখেন আপনি কিন্তু অসুস্থ, এই অবস্থায় কোথাও যাব না। আপনি আগে সুস্থ হয়ে যান, তখন না হয় ঘুরে বেড়াবো, কেমন? সাগর আলতো হেসে উষার দিকে এগিয়ে যায়। উষার কপালের সময় নিয়ে উষ্ণ গাঢ় স্পর্শ এঁকে দেয় গভীরভাবে। উষা আবেশে চোখ দুটি বন্ধ করে নেয়। ভালোবাসার এমন আদুরি স্পর্শ পাওয়ার কাঙ্গাল সে। গত 10টা দিন উষার স্বপ্নের মতোই কেটেছে। প্রতিটি রাত সাগর উষাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, পরম আবেশে মাথা রেখেছে উষার বুকে। উষা সেসব ভেবে মুচকি হাসে। সাগর কিছুটা ঝুঁকে এসে উষার কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলে, মাথা মোটা কোথাকার, এত প্রেশার নিতে হবে না তোকে। যা করতে বলা হয়েছে তাই করবি। রোজা রেখে এত চিন্তা করতে হবে না। আজকে ইফতার সবাইকে দাওয়াত দেয়া হয়েছে, তানহার পরিবারকেও দাওয়াত দেয়া হয়েছে, প্রিয় তাদেরও। ও তাই বলেন? বড় আব্বু তো বলেছে। বলো আব্বু কি রে? বাবা বল, বাবা। তোর শ্বশুর আব্বা উনি। উষা মিষ্টি করে হেসে মাথা নাড়ায়। বাবা তো বললো কিছুদিন পরে ইফতারের দাওয়াত দেওয়ার প্ল্যান ছিল, তাহলে আজকেই হঠাৎ? উফ, এত কথা বলিস কেন? আগে দিলেও যা, পরে দিলেও তা। এখন আমার কাছে আয়, একটু ঘুমাবো আমি। কি ওষুধ খাওয়াস আমাকে? চোখ থেকে ঘুম সরতেই চায় না। ঘুমান না, না করলো কে? আমি নিচে যাই, সবার সাথে একটু হেল্প করি। এত পাকামো করতে হবে না তোকে, এইটুকুন শরীরে এত কিছু সইবে না বেব। কথাটা শেষ করে উষাকে কিছু বলার সুযোগ দিল না সে। একটানে উষাকে নিজের কাছে নিয়ে এলো, তারপরে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মুখ গুজে দিল উষার গ্রীবাদেশে। নিজের খোঁচা খোঁচা দাড়ি দিয়ে এক উষ্ণ ঘর্ষণ সৃষ্টি করে সেথায়। এমন স্পর্শে কাঁপন ধরে উষার সর্বাঙ্গে। সে মিছে রাগ দেখিয়ে বলে, এই অসুস্থ অবস্থায়ও এত জোর দেখাতে হবে আপনায়? হাতে ব্যথা পেলে তখন? আর আমায় ছাড়ুন, আমি কি এখন এই দিনের বেলা দরজা আটকে আপনার সাথে শুয়ে থাকবো? আজও কি ছাড়ুন। সুইট বি। সাগর ঘুম ছড়ানোর স্বর উষার কর্ণকুহরে পৌঁছাতেই কেমন অশান্ত লাগছে নিজেকে। লোকটা এমন ভাবে গভীর স্বরে ডাকে, উষার সত্তা নাড়িয়ে দেয় যেন।
মন্ত্রমুগ্ধের ন্যায় তখন সাগর যা বলে তাই শুনতে ইচ্ছে করে। সুইটবি, তুই আমার রক্তে মিশে যাওয়া উষ্ণতা, যে উষ্ণতা ছাড়া আমার শিরাগুলো দিক ভুলে যায়, যে উষ্ণতা ছাড়া আমার অস্তিত্ব জমে যায়, যে উষ্ণতা ছাড়া আমি শ্বাস নিতে ভুলে যাই। তোকে আমার দরকার, ভীষণ দরকার, জীবনের প্রতিটি মুহূর্তে দরকার। উষা চুপ করে থাকে। ভেতরে এক অজানা ঝড় বইছে তার। আগে সাগর ভাই অমনভাবে নিজের দুর্বলতা প্রকাশ করতেন না, ইদানিং একটু বেশি ড্যাসপারেট হয়ে গেছেন। এই যেমন গত 4-5 দিন আগেও হুট করে ঘুমের ঘরে বলছিল, সুইটবি, তুই হলি সেই আগুন, যে আগুন আমায় উষ্ণতাও দেয়, আবার ধীরে ধীরে ভস্ম করে দেয়। আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব জেনেও সেই আগুনের দিকে হাত বাড়াতে আমি মরিয়া। উষা সেদিনও প্রত্যুত্তরে নিশ্চুপ ছিল, আজও তাই। এমন হুটহাট ভালোবাসা প্রকাশ উষাকে অনিন্দ আনন্দে ভরিয়ে দেয়। উষা সাগরের চুলে বিড়ি কাটতে শুরু করে। তার সাগর ভাইয়ের ভারী নিঃশ্বাসের শব্দ অনুভব করছে সে। এত দ্রুত মানুষটা ঘুমায় না, কিন্তু ঔষধের প্রভাবে ঘুম যেন চোখ থেকে কাটেই না। উষা নিঃশব্দে হাসে। ভালোবাসার গভীর স্পর্শ এঁকে দেয় সাগরের সারা মুখে। তারপর ঘুমন্ত সাগরের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আপনি জানেন সাগর ভাই, আপনি এমন কথা বলে আমার ভেতরে সব বাঁধ ভেঙে যায়। আপনি উষ্ণতা বললেন, অথচ আপনিই সেই আগুন সাগর ভাই, যে আগুন আমার রক্তে ঢুকে সব শিরা উপশিরা পুড়িয়ে দিচ্ছে। আপনি কাছে এলে আমি নিজের দিকটাই ভুলে যাই। ইস, কি লজ্জা বলুন তো। উষার এমন ভালোবাসার স্বীকারোক্তিটুকু কি আদৌ ঘুমন্ত সাগরের কর্ণে পৌঁছেছে? অনুভব করতে পেরেছে তার সুইট বিয়ের তাকে ঘিরে ব্যাকুলতাটুকু? দুপুর গড়িয়ে বিকেল। ইতিমধ্যেই ভুইয়া বাড়ির পরিবেশ রমরমা। ডাইনিং ড্রয়িং জুড়ে বাচ্চাদের রাজত্ব। বাচ্চা বলতে তো দুজন, মাহিদ আর নাইলা। সামিন গত কয়েকদিন ধরে বাবার বাসাতেই আছে। ভাইয়ের অসুস্থতার জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। নাবিলা ভুইয়াও গত পরশুদিন আরিশাকে নিয়ে এসেছেন। গতকাল রাতে নিহাল আর আলিফ তুবা দম্পতি তাদের একমাত্র কন্যা নাইলাকে নিয়ে সামিল হয়েছে। তখন অতটাও ভাবেনি উষা, কারণ সাগরের অসুস্থতায় সবার আসা যাওয়া লেগেই আছে। ফুপিত মাঝখানে 2 দিনের জন্য বাসায় গিয়েছিলেন, তারপর আবার পরশুদিন চলে এসেছেন। উষা দুপুরে গোসল সেরে একটা কুর্তি সেট পরেছিল। আপাতত সেভাবেই সোফাতে নাইলাকে করে নিয়ে বসে আছে। মাহিদ তার পাশে বসা, কখনো উষাকে আদর করে দিচ্ছে তো কখনো নাইলাকে আদর দিচ্ছে। পাশেই তুবা বসে আছে, ননদ ভাবি মিলে কথা বলছে। সাগরকে দুপুরে গোসল করে দিয়েছিল উষা। প্রথম প্রথম কি যে লজ্জায় পড়তে হয়েছে তাকে। মানুষটা এত নির্লজ্জ, উষাকে প্রতিটা কথার বাণে লজ্জায় মুষড়ে ফেলতো একদম। এখন খাবার আর ঔষধ খেয়ে আরামে ঘুমোচ্ছে। অন্যদিন তাও সকালে আর বিকেলে একটু ঘুমাতো, কিন্তু আজকে সারাদিন ঘুম এসে। এত ঘুমানোর কারণ কি জিজ্ঞাসা করেছিল উষা। প্রত্যুত্তরে সাগর দুষ্টু হেসে বলেছে, রাতের জন্য এনার্জি বিল্ড করছি বেব। নিজের করা প্রশ্নের এমন উত্তর শুনে কয়েক পদ থমকে গিয়েছিল সে। কথার মানে ক্যাচ করতে পারার সাথে সাথেই নির্লজ্জ বলে মুখ ঝামটা মেরে রুম থেকে বের হয়ে এসেছে সে। নিচে নামতেই গিয়ে কানে এসেছে সাগরের দমফাটা হাসির শব্দ। তোমার বান্ধবীদের আক্কেল দেখো উষা, এখনো এসে পৌঁছয়নি তারা। ওদের জন্য বসে থেকে লাভ নেই। আজান দিলে নামাজটা শেষ করে রেডি হতে হবে তোমাকে। উষা ভাবির কথায় সম্বিত ফিরে পেল। ভ্রু কুচকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। প্রশ্নাত্মক স্বরে বলল, আমি একা কেন? তোমরা রেডি হবে না? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রেডি হব। সাদাফ নিজের ঘরে রেডি হচ্ছে। এক্ষুনি বেরোতে হবে ওদেরকে। রেস্টুরেন্টে অর্ডার করা খাবারগুলি আনতে যাবে। সাদাফ, রাফিদ, আরাফ, নিহাল এক্ষুনি বের হবে। গালিব আর নাফিজ মার্চ রাস্তা থেকে ওদের সাথে জয়েন করবে। আলিফকে পাঠানো হয়েছে মিষ্টি আনার জন্য। সাথে গিয়েছে সাগরের ড্রাইভার অয়ন। সেদিনের পর আরিশার সাথে আর কথা হয়নি সাদাফের। দেখা হয়েছে অনেকবার, তবে শুধু চোখে চোখে মত বিনিময় হয়েছে, মুখে কিছুই বলা হয়ে ওঠেনি। আরিশা দুরু দুরু বুকে এসে থামল সাদাফের ঘরে দরজায়। বার কয়েক অস্থিরভাবে শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে দরজায় নক করল। ঠক ঠক শব্দে সাদাফের কপালে ভাঁজ পড়ে কিছুটা। তার ভাইয়েরা কবে থেকে এত ভদ্র হলো যে ছোট ভাইয়ের ঘরে নক করে ঢুকছে? কে? দরজার ওপাশ থেকে কোনো শব্দ এলো না। সাদাফ ধৈর্য ধরল, যদিও সে আন্দাজ করতে পারছে কে। আরিশা সময় নষ্ট না করে হালকা হাতে দরজার নব ঘোরায়, ধীর পায়ে প্রবেশ করে রুমের ভেতরে। সাদাফ তখনও কপাল কুঁচকে তাকিয়ে, চোখে মুখে মারাত্মক গম্ভীর ভাব ধারণ করে রেখেছে।
আরিশাকে দেখে কয়েক সেকেন্ডে মধ্যে নিজের নজর ঘুরিয়ে নিল সাদাব। দ্রুত হাতে শার্টের বোতাম লাগাতে শুরু করলো। আরিশা অধৈর্য পায়ে দূরে দূরে বুকে এগিয়ে যায় সাদাফের দিকে। কিছুটা রাগী স্বরে বলল, এসবের মানে কি সাদাব? হুটহাট অকারণে এইভাবে রেগে যাওয়ার কারণটা কি? আর শুধু শুধুই ইগনোরই বা করছিস কেন? সাদাফ তড়িৎ বেগে পিঠ ফিরে চাইল আরিশার দিকে। চোয়াল শক্ত, তার দৃষ্টি তীক্ষ্ণ। উষা মিয়ে যায় সেই দৃষ্টি বুঝে। সাদাফের দৃষ্টি বুঝিয়ে দিচ্ছে সে যা করেছে ঈশ্বর সব কিছুই অকারণে না। কিছুক্ষণ তাকিয়ে থেকেই ঘর ছাড়ার জন্য তৈরি হয় সে। আরিশার সামনে এসে পথ আটকে দাঁড়ায়। আশ্চর্য, আমি তোর সাথে কিছু বলেছি? বাট আই এম নট এঙ্গেজড। বাট আই এম ইনস্টেড। আমি সেদিন শাওনকে ডাকিনি, সত্যি বলছি। ওর সাথে আমার কথাই হয় না অনেক দিন। তুই বিশ্বাস না করলে এই দেখ, ওকে আমি অনেক আগেই ব্লক করেছি। সাদাফ নিজের চোখে মুখে রাগী ভাব নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল ফোনের দিকে তাকিয়ে। মনটা তার খুশিতে নেচে উঠলেও সে গম্ভীর ভাব বজায় রেখেছে। আরিশা চুপ। সাদাফের উত্তর শুনতে চাই সে। সাদাফ ধীর পায়ে আরও একটু এগিয়ে আসে আরিশার দিকে, গম্ভীর ভাবেই বলে। এবার আরিশা মিয়ে যায়, মাথাটা নিচু করে ফেলে। এই প্রশ্নের উত্তরে সে কি জবাব দেবে? সাদাফও একই ভঙ্গিতে দাঁড়িয়ে। সময় গড়ায় অনেকটা। আরিশাকে নিশ্চুপ দেখে সাদাফ তাচ্ছিল্য স্বরে বলে, খবরদার ঢং দেখাতে আসবি না। আমি তোর কে হই? এই প্রশ্নের উত্তর যদি দিতে পারিস সেদিন সামনে আসবি যত সব ন্যাকামি। বলি হনহন করে বেরিয়ে গেল সাদাফ। আরিশা ছল ছল দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের এমন শক্ত কথা সে হজম করতে পারল না। আরিশা ন্যাকামি করে ঢং করে এমন কথা বলতে পারল সে? আরাফ গাড়ির কাছেই ছিল। পকেট থেকে ফোনটা বের করে কল লাগালো তানহাকে। কয়েকবার রিং হতেই কল রিসিভ হলো। সালাম বিনিময় করে আরাফ বলল, একটা আবদার নিয়ে কল করছি তোমাকে। তানহা ভ্রু কুচকে বলে, হঠাৎ কিসের আবদার? রেডি হয়ে গেছো তুমি? না, এখনো হইনি, হব। কেন বলুন তো? আসলে বলছিলাম কি, আজকে যদি শাড়ি পরে আসতে। তানহা ফিচের হাসতো। আরাফ না বলেও আজকে সে শাড়ি পরে যেত। প্রিয়তা আর তানহা প্ল্যানিং করেছে আজকে শাড়ি পরেই যাবে। আপনি না বললেও আমি শাড়ি পরতাম। তানহার কথায় আরাফও আলতো হাসতো। কি রঙের শাড়ি পরবে? গাঢ় কালচে সবুজ রঙের সাথে কালো রঙের পাড়ের শাড়ি। আচ্ছা, বেশি সাজবে না বলে দিলাম। কেন? সেটার উত্তর না হয় সামনাসামনি দেব। আরাফ কথাটুকু শেষ করতে পারল না। নেহার এসে গলা খাকারি দিতেই কিছুটা লজ্জা পেল সে। আর কথা না বাড়িয়ে বিদায় নিল তানহা থেকে। উষা কাবার্ডে রাখা ব্যাগটা তখন খুলে দেখেনি। ভেবেছিল বিকেলে পড়ার সময়ই দেখবে। অনেক উৎসাহ নিয়ে ব্যাগটা খুলে ভেতর থেকে একটা গাঢ় লাল রঙের জামদানি বের করলো সে। শাড়িটার পায়ে সোনালি রঙের কাজ করা, সাথে একটা লাল টুকটুকে দোপাট্টাও আছে। অন্য ব্যাগে আছে গহনার বক্স। উষা অবাক না হয়ে পারে না, এসব কখন করলো লোকটা? আর এখন তো ঘরেও নেই যে জিজ্ঞাসা করবে এসব কেন, দোপাট্টা দিয়ে কি কাজ। তখন তুবা উষাকে নিয়ে ঘরে এসেই সাগরকে বের করে দিয়েছিল। তাই আপাতত সে নাহিদের রুমে শুয়ে আছে ছোট আপুর সাথে। উষাকে হাতে শাড়ি দিয়ে বসে থাকতে দেখে তুবা তাকে আস্তে করে ধাক্কা দিল। কি ভাবছো ননদিনী? আমার দেবরের মাথাটা তো একেবারেই নষ্ট করে দিলে। সে দ্বিতীয়বার তোমাকে বিয়ে করতে চলেছে। সবাই এত করে বলল যে ঈদের পরে না হয় আর একটু বড় করে আয়োজন করা হবে, কিন্তু সে অনড় যে আজকেই আবার বিয়ে করবে। যেহেতু তোমাদের ডিভোর্সের কাগজটা চলেই এসেছিল, তাই বিয়ে পড়ানোটা এখন দরকারি বলা চলে। আমি সেসবও ভাবছি না। এই যে বাপ চাচাদের সামনে ছেলেটাকে নির্লজ্জ বানালে, এটা কি কিছু হইল? আমি আবার কি করলাম? আমি কেন তাকে নির্লজ্জ বানাবো? সে নিজেই আস্ত একটা অসভ্য নির্লজ্জ। ইস, সে নিজে বাবারে, এক সন্তানের মা হয়ে গেলাম, এখনো পারলাম না এইভাবে সম্বোধন করতে। যাই হোক, বাদ দাও, কথা কম বলো, আগে তৈরি হয়ে নাও। কিন্তু ভাবি, আমার খুব ইচ্ছে ছিল আমার বিয়েতে এবার হলুদ মেহেন্দি সব হবে। তোমার বাবা চাচাদের তো চিনোই, এসব কিছু হবে না। তোমার এক্সাম শেষে শুধু বড় করে রিসেপশনের আয়োজন করা হবে, যেহেতু সামিনের বিয়ের সময় একেবারে ধুমধাম করে বিয়ে হয়েছে। উষা আর কথা বাড়ালো না। সে জানে তার বাবা চাচাদের স্বভাব। তানহার পরিবারকে নিয়ে আসার জন্য ভুইয়া বাড়ি থেকে গাড়ি পাঠানো হয়েছে।
বাড়ির বউ এখনো না হলে তো কথা দেওয়া আছে ভবিষ্যতে এ বাড়িরই বউ হবে। প্রিয়তার পরিবারকে আনার জন্যও গাড়ি পাঠানোর ব্যবস্থা করেছিল, কিন্তু প্রিয়তার আম্মু জানিয়েছেন ওনারা ইফতারের আগে আসবেন। কি একটা ঝামেলার কারণে আসতে পারবেন না এখন। আর প্রিয়তা চলে যাবে একাই। প্রিয়তা রেডি হয়ে বের হয়েছে, রাস্তায় রিক্সার জন্য অপেক্ষা করছিল সে। মিনিট 10 হবে সে দাঁড়িয়ে আছে। আসরের আজান দিয়ে দেবে আর একটু পরে। বড়ই বিরক্ত প্রিয়তা, গরমে হাঁসফাঁসে অবস্থা একেবারে। দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে সে হাঁটা ধরল রাস্তা ধরে। সামনে মোড় দিয়ে গিয়ে যদি কোনো রিক্সা পায়। আবার শাড়ি পরে এভাবে হাঁটতেও অস্বস্তি হচ্ছে। মিনিট 5 হাঁটার পরেই রাস্তার কিনারা ঘেঁষে একদম প্রিয়তার কাছে এসে থামলো একটা সাদা রঙের গাড়ি। নিজের অস্তিত্বের এত কাছাকাছি গাড়ি দেখে আত্মারাম খাঁচা ছাড়া। যদিও স্পিড খুব কম ছিল, তবুও দারুণ ভয় পেয়েছে সে। হাঁটা থামিয়ে গাড়িটার দিকে তাকিয়ে রইল প্রিয়তা। ন্যানো সেকেন্ডের ব্যবধানে গাড়ি থেকে নেমে এলো কালো রঙের পাঞ্জাবি পরিহিত উজ্জ্বল শ্যামবর্ণের এক যুবক। যুবকটিকে চিনতে প্রিয়তার বেগ পোহাতে হয়নি। সে অবিশ্বাস্য স্বরে বলল,